আমাদের বাংলাদেশ প্রায় 20 কোটি জনসংখ্যার বিশাল একটি দেশ। দেশ বিশাল না, বাট আমাদের জনসংখ্যা কিন্তু অনেক বেশি বিশাল। আর তার মধ্যে যার কারণে রয়েছে পুঁজিবাদী সভ্যতার একটা প্রকাশ আমরা এখানে দেখতে পাই। আমাদের জনসংখ্যার আমাদের যে মোট সম্পত্তি রয়েছে তার বিশাল একটা অংশ কিন্তু মুষ্টিমেয় কিছু মানুষের হাতে সীমাবদ্ধ, যার ফলে আমরা দেখতে পাই দেশের বিশাল একটা অংশ কিন্তু গরিব অথবা মধ্যবিত্ত। অবশ্য আমরা ভদ্রতা করে মধ্যবিত্ত বলি, মধ্যবিত্তগুলো শব্দই হয় না, হয়তো তারা বড়লোক অথবা গরিব। আমাদের দেশের প্রথম 100 জন বড়লোককে যদি আপনারা তাদের সম্পত্তিকে আলাদা করেন এবং বাকি সেই সম্পত্তিকে বন্টন করেন, তাহলে দেখবেন বাকি সম্পত্তি কোনো কিছুই নেই। তো এই যে বিশাল একটা সংখ্যা আমরা গরিব এবং সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের জীবন মূল্যহীন। আমাদের অনেকে কিন্তু যারা গুলশান বনানীতে থাকে তারা কিন্তু সাধারণ মানুষদেরকে মানুষ হিসেবেও দেখে না। মানুষের জীবন আজ মূল্যহীন। দরিদ্রতা আর ক্ষুধা যেন আমাদের আজন্ম অভিশাপ। কখনো কখনো সামান্য ভুলের কারণেও যত্রতত্র অত্যাচারের শিকার হচ্ছে সাধারণ মানুষ এবং গৃহকর্মীরা, যারা মানুষের বাড়িতে কাজ করে। আমরা যাদেরকে ভুয়া বলে থাকি, অথবা সাধারণ খেটে খাওয়া মানুষগুলা। কিন্তু তাই বলে কারো বেডরুমে প্রবেশ করার জন্য কাউকে খুন করাও পসিবল? মানুষের জীবন আছে এতটাই মূল্যহীন? বন্ধুরা, আজকে এমন একটি নির্মম ঘটনা আপনাদেরকে শোনাবো, যেখানে কাজের মহিলা বা আমরা যাদেরকে বুয়া বলে থাকি তার সাথে কত নৃশংস একটি ঘটনা ঘটে গিয়েছে, কত করুণ একটি ঘটনা, যা শুনলে হয়তো আপনিও কেঁদে ফেলবেন। তাই পুরো ঘটনাটি জানার জন্য শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। রাজধানীর দিয়াবাড়ি এলাকাটি রাজধানীর মানুষের কাছে একদণ্ড শ্বাস নেওয়ার জায়গা, তবে অনেকের কাছে আবার ক্রাইম জোন হিসেবেও পরিচিত, যেন লাশ গুম করার এক অলিখিত জায়গা। 2 ডিসেম্বর 2021, সেদিন ছিল 2 ডিসেম্বর 2021। 16 নম্বর সেক্টরের কাশবনে, দিয়াবাড়ির 16 নম্বর সেক্টরের কাশবনে খেলছিল একদল কিশোর। বাড়ি ফেরার মুহূর্তে এক নারীর মৃতদেহের সাথে হোঁচট খেয়ে পড়ে যায় কিশোরদের একজন। কাছের পুলিশ বক্সে জানায় কিশোর দল। সবচেয়ে নিকটস্থ তুরাগ থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। সুতরাং সেদিন দিয়াবাড়িতে একদল কিশোর খেলছিল, আর সেখানে একজন হোঁচট খেয়ে পড়ে যায়, তাও একটি নারীর মৃতদেহের সাথে। কিশোররা কিছুটা ভয় পেয়ে যায়। পরবর্তীতে তারা সাহস নিয়ে কাছের যে তুরাগ থানা ছিল সেখানে পুলিশকে জানায়। এই এলাকায় মেট্রো রেলের ডিপো ছিল, তাই পুলিশের চেকপোস্ট ছিল। কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে এই লাশ এখানে কিভাবে এসেছে সেখানে ভাবতে শুরু করেন পুলিশ এবং গোয়েন্দারা। প্রযুক্তির মাধ্যমে জানা যায় অজ্ঞাত নারীর পরিচয়। নাম ফেন্সিয়ারা, বয়স 30 বছর এবং জেলা দিনাজপুর। আলোকদিহি গ্রামে ইউনিয়নের মেম্বারের সাথে যোগাযোগ করে পরিবার যে এই মহিলা এখানে কিভাবে আসলো। যদি তার বাড়ি দিনাজপুর হয়ে থাকে, সে রাজধানীর দিয়াবাড়িতে তার লাশ কিভাবে আসলো। তো পুলিশ ওয়েবসাইট থেকে সেই এলাকার মেম্বারের ঠিকানা নেয় এবং তার ফোন নাম্বার নেয়। ফোন নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে। মেম্বার জানায় 2 বছর আগে সে স্বামীর সাথে ঢাকা এসেছিল। তার স্বামীর নাম মমিনুল। মমিনুল তখন বাড়িতেই ছিল। পুলিশ তাকে প্রাথমিকভাবে সন্দেহ করে। যখন তার স্ত্রী ফেন্সিয়ারা খুন হয় সেই মুহূর্তে মমিনুল বাড়িতেই ছিল। লাস্ট 2 মাস থেকে পুলিশ জানতে পারে। তো যেহেতু সে বাড়িতেই ছিল, পুলিশের এরকম একটি ধারণা হয় সে হয়তো তার স্ত্রীকে খুন করে এখানে রেখে সে বাড়িতে চলে যায়। কিন্তু পুলিশের শত তদন্তের পরও, তারা প্রযুক্তির সব ধরনের সহযোগিতা নেওয়ার পরও তার স্বামী যে মমিনুল তার কোনো সম্পৃক্ততা পায়নি তার স্ত্রী ফেন্সিয়ারা খুনের সাথে। তার মোবাইলের লোকেশন, তার সবকিছুই তার বাড়িতে উপস্থিতি থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। তাই পুলিশ অন্যভাবে তদন্ত শুরু করে। ঢাকায় তার জীবনযাত্রা কেমন ছিল, ফেন্সিয়ারা কোথায় ছিল, কার সাথে মিশত, এ নিয়ে তার তদন্ত শুরু হয়। এবং মমিনুল জানায় প্রায় 2 বছর আগে পারিবারিক ঝগড়া লেগে উধাও হয়ে যায় তার স্ত্রী ফেন্সিয়ারা পারভিন। 1.5 মাস পর অচেনা এক নম্বর থেকে ফোন আসে তার মোবাইলে এবং তাকে জানায় তার স্ত্রী তাকে ফোন করেছে, এবং সে বুঝতে পারে তার স্ত্রী তাকে জানায় বাড়িওয়ালা তাকে মারধর করে এবং সে যেন তার স্ত্রীকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। তাই তার স্ত্রী তাকে একটি ঠিকানাও দেয়, বলে যে আমি এখানে আছি, আমার বাড়িওয়ালা আমাকে অনেক অত্যাচার করছে, তুমি আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাও। তখন তার স্বামী মমিনুল যখন তার স্ত্রীর সাথে দেখা করতে যায়, সে এলাকাটি ছিল গুলশানের একটি বড়লোকদের এলাকা।
দেখা করতে গেলে দারোয়ান তাকে ঢুকতেই দেয়নি। তাই সে গ্যারেজে ফিরে আসে, সে ছিল একজন রিক্সা চালক, সে গ্যারেজে ফিরে আসে এবং সে ভাবতে থাকে সে কি করবে। তখন তার মালিক তাকে একটি পরামর্শ দেয়, বলে তুমি থানাতে যাও। যখন সে গুলশান থানায় যায় তখন সেখানে সিটি নির্বাচনের আলোচনা চলছিল, অথবা ওই নিয়ে পুলিশ সবাই খুব ব্যস্ত ছিল। তার কেস বা তার জিডি কেউ নিচ্ছিল না, ওই থানার কর্মকর্তারা তাকে জানায় আমরা এই মুহূর্তে জিডি নিতে পারবো না, আমরা অনেক ব্যস্ত। তখন সে কি করবে, সে পুনরায় আসে, আবার যোগাযোগ করতে থাকে। তখন পুলিশরা এক সময় তার সাথে দুটো পুলিশ দেয়, বলে যে যাও এই দুজনকে দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে ওখানে খোঁজ নিয়ে আসো। তখন দুজনকে নিয়ে যখন তারা ওই বাসায় যায়, ওই দিন তার স্ত্রীর খোঁজ পায়নি, কেননা সবাই বাসাতে কেউ ছিল না, সবাই বাসার বাইরে ছিল। পরবর্তীতে সে আবার আসে তার স্ত্রীর খোঁজ নেওয়ার জন্য। তখন জানায় যে ঠিক আছে, তাকে ঢুকতে দেওয়া হবে, তার স্ত্রীর সাথে কথা বলতে দেওয়া হবে। সে থানায় ফোন করে এবং পুলিশ তাদেরকে জানায় যে তাকে ঢুকতে দেন, সে তার স্ত্রীর নিশ্চয়তা, স্ত্রী কেমন আছে, কোথায় আছে, এটা সে নিশ্চিত হয়ে এখান থেকে যাবে। এবং সে জানায় সে যখন সে বাসাতে যায় তাকে নিচে বসতে দেওয়া হয়, তাকে নাস্তা দেওয়া হয় এবং তার সামনে তার স্ত্রীকে মারধর করা হয়। সে এটা স্বীকার করে তার স্ত্রী তার সাথে সেদিন আসেনি, হয়তো মালিকের ভয়ে, মারার ভয়ে সে তার সাথে আসেনি। সে জানায় সেদিন তার স্বামী সেখান থেকে চলে আসে, পারভিন চাইলেও তার সাথে তাকে আসতে দেয়নি মালিক। আরো 15-20 বার তার সাথে দেখা করতে চাইলেও তাকে দেখা করতে দেয়নি। তবে প্রতি মাসে তার মোবাইলে বিকাশে 1000 টাকা করে পাঠিয়ে দিত সে বাসার মালিক। এভাবে সর্বশেষ পাঠিয়েছিল 23 ডিসেম্বর 2021। সুতরাং তাকে তার স্ত্রীর সাথে মিশতে দেওয়া হতো না, কথা বলতে দিত না। তবে প্রতি মাসে তার মোবাইলে মাত্র 1000 টাকা করে পাঠিয়ে দিত। তাই গৃহকর্তার বাসায় পুলিশ গেলে তারা জানায় পারভিন বাসা থেকে পালিয়ে গিয়েছে। পুলিশ যখন এই বিষয়ে খোঁজ খবর নিতে যায় তখন তারা জানায় ফেন্সিয়ারা পারভিন বাসা থেকে পালিয়ে গিয়েছে, সে বাসায় নাই। তখন পুলিশ বাসার সিসিটিভি ক্যামেরা চেক করে, কিন্তু সেখানে কিছুই পায়নি, কেননা তারা সম্প্রতি বাসায় সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। তো পুলিশ আশেপাশের সকল সিসিটিভি ক্যামেরাগুলো চেক করতে থাকে, আসলে সেখানে কি ঘটেছিল ফেন্সিয়ারা পারভিনের সাথে, সে কি আসলে পালিয়ে গিয়েছে না তার সাথে অন্যায় কিছু ঘটেছে। তখন পুলিশ পাশের এক শোরুমের সিসিটিভি ক্যামেরা থেকে উদ্ঘাট করে এক নতুন ঘটনা, আসলে কিভাবে সেদিন ফেন্সিয়ারা পারভিনকে গুম করা হয়েছিল। মূলত ফেন্সিয়ারা পারভিন পালিয়ে যায়নি, তাকে গুম করেছে তার বাসার মালিক যে ছিল, যার নাম ছিল জসিমুল হাসান। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তাই সেই সিসিটিভি ক্যামেরা থেকে পুলিশ মূলত এই তদন্তের সকল তথ্য খুঁজে পায়। সিসিটিভি ক্যামেরা দেখানোর পর জসিমুল হাসান সে ঘটনা স্বীকার করেন। তার স্ত্রী এবং তিনি যে ঘটনাটি ঘটিয়েছিলেন ফেন্সিয়ারা পারভিনের সাথে, তিনি তা স্বীকার করেন। তিনি জানান পারভিন নানা বিষয়ে সন্দেহ করতেন তাকে, তার স্ত্রী তাকে পারভিনকে নানা বিষয়ে সন্দেহ করতেন। তাদের বেডরুমে যাওয়ার নিষেধ ছিল পারভিনের, তাদের যে বেডরুম আছে সেখানে যাওয়ার নিষেধ ছিল। তার স্ত্রীর ধারণা ছিল পারভিন তার স্বামীর সাথে তাদের একটা অবৈধ সম্পর্ক আছে, কিন্তু গত 2 বছরও এরকম কোনো আলামত পাওয়া যায়নি, অথবা তাদেরকে কেউ কখনো কোনো আপত্তিকর অবস্থায় দেখেনি। এটা শুধুমাত্র তার স্ত্রীর একটা ধারণা ছিল, তিনি সন্দেহ করতেন পারভিনকে, তাই তাদের বেডরুমে যাওয়া নিষেধ ছিল। কিন্তু সেদিন পারভিন তাদের বেডরুমে ঢুকেছিল কোনো একটি কাজে, তাই তিনি ডেকে নিয়ে তাকে বকাঝকা করেন পারভিনকে। আর এরও এক পর্যায়ে পারভিন তাকে একটি ধাক্কা দেয়। তিনি যখন বকাঝকা মারধর করতে থাকেন, পারভিন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আর এই সরিয়ে দেওয়ার কারণে, ধাক্কা দেওয়ার কারণে তিনি খুবই রাগান্বিত হয়, যেন হ্যাঁ কাজের লোকের এত বড় সাহস যে বাসার মালিককে ধাক্কা দিবে। আর সেখান থেকে কিন্তু তিনি যখন পারভিনকে আঘাত করেন এবং সেখানে পারভিন মৃত্যুবরণ করেন, পারভিনকে মূলত হত্যা করেন তারা। যখন বিষয়টি নিশ্চিত হয় পারভিন মারা গিয়েছে, তখন জসিমুল হাসান, তার গাড়ির ড্রাইভার এবং তার মেয়ে, তারা সবাই মিলে প্ল্যান করেন। তখন পারভিনকে তারা একটি বস্তায় ভরে তারা গাড়িতে তোলে। ঠিক ওই মুহূর্তে যখন তারা পারভিনকে গাড়িতে তোলে, তারা তাদের বাড়ি যে দারোয়ান ছিল তাকে কিন্তু এক পাশে নিয়ে যাওয়া হয়, বলে যে তোমার বেতন দেবো, আমার সাথে আসো। তাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেই মুহূর্তে তারা গাড়িতে তুলে তারা পারভিনকে নিরাপদ দূরত্বে নিয়ে যায়। এবং দিয়াবাড়ির ওই এলাকাটি তখন কনস্ট্রাকশন এরিয়া আন্ডারে থাকলেও সেখানে পুলিশ হয়তো এরকম চেক করে খুঁজে পায়নি কিছু, তারা পারভিনকে সেখানে নিয়ে যায় এবং সেখানে তার লাশকে ফেলে দেয়। পরবর্তীতে কিশোররা খেলতে গিয়ে সেখানে পারভিনের লাশের সাথে উস্টা খেয়ে যখন তারা পড়ে যায়, তখন কিন্তু বিষয়টি পুলিশের সামনে আসে। এমন একটি ঘটনা যা আমাদের নৈতিকতাকে আবারও প্রশ্নবিদ্ধ করে। বাসার কাজের লোকের তারা তো মানুষ, তাদের একটা নির্দিষ্ট সম্মান আছে, তাদের যথেষ্ট পারিশ্রমিক দেওয়া প্রয়োজন। আমরা শুনেছিলাম মিডল ইস্টে অথবা দেশের বাইরের ঘটনাগুলো, যে কিভাবে
বাসার মালিক কাজের লোকদের সাথে খারাপ আচরণ করে। কিন্তু এরকম ঘটনা যে আমাদের বাংলাদেশে অহরহ ঘটে যাচ্ছে, তার হিসাব আমরা কয়জন রাখি? আমরা রিক্সা দিয়ে যাই, রিক্সাওয়ালাকে তার ন্যায্য মূল্য দেয় না, কিছু হলে মারামারি করি, তাদেরকে মেরে হাত পা ভেঙে পাঠিয়ে দেই, হসপিটালে পাঠিয়ে দিই, পুলিশের কাছে ধরিয়ে দিই, বিভিন্ন মিথ্যা মামলা দিই। কিছুদিন আগেও আমরা দেখেছি এমন এক বড়লোক মহিলা, সে তার উবার ড্রাইভারের বিরুদ্ধে অভিযোগ করেছে, অথচ তিনি নিজেই ছিলেন মাদকাসক্ত, নেশাগ্রস্ত। তিনি নেশাগ্রস্ত হয়ে ভুল রাস্তায় যাওয়ার নির্দেশ দিচ্ছিলেন, কিন্তু মালিক ড্রাইভার যখন তাকে সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছিল, তিনি তখন চিল্লাফাল্লা করেন, আশেপাশের লোক জড়ো করেন এবং সেই ড্রাইভারকে মারধর করে পুলিশের কাছে দেন। এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটে যাচ্ছে আমাদের মতো সাধারণ খেটে খাওয়া মানুষদের সাথে, বাসায় কাজের লোকের সাথে, যারা গৃহকর্ত্রীর কথা সব মেনে চলার পরেও তাদেরকে নানাভাবে অত্যাচার করা হচ্ছে। আপনি সচেতন মহল থেকে যদি এরকম কোনো ঘটনা আমাদের চোখের সামনে ঘটতে দেখেন, অবশ্যই নিকটস্থ পুলিশকে জানাবেন, আপনার নিকটস্থ থানায় জানাবেন, তাদেরকে উদ্ধার করুন। এটা আমার এবং আপনার দায়িত্ব। তো বন্ধুরা, আজকের ঘটনাটি এতটুকু পর্যন্তই। এই ঘটনাটি শোনানোর উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয়, কাউকে আঘাত করা নয়, শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রাইম থেকে দূরে থাকবেন। চলুন আমি এবং আপনি মিলে সুন্দর, সামাজিক, স্বাভাবিক একটি সমাজ গড়ে তুলি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফিজ।